আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী। আজকে নতুন কারিকুলামে ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী বই সম্পর্কে আলোচনা করা হবে। চলো আর দেরি না করে সরাসরি আমরা প্রথম পাঠে চলে যাই। তো আমার চ্যানেলটি এখনো যারা যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমরা প্রথম সূচিপত্রটি একটু দেখে নিই। সূচিপত্রতে কি বলা আছে দেখি। সূচিপত্র: সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলে করি জয়। পৃষ্ঠা 1 থেকে 14 পৃষ্ঠা। চলো 1 থেকে 14 পৃষ্ঠায় কি বলা আছে দেখা যাক। শিখন অভিজ্ঞতা 1। সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলে করি জয়। আমরা প্রতিদিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, যার অনেক কিছুই উপযুক্ত তথ্যের মাধ্যমে আমরা সমাধান করতে পারি। ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শুরুতেই আমরা আমাদের আশেপাশের কিছু সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব এবং সেই সমস্যাগুলো কিভাবে উপযুক্ত তথ্যের মাধ্যমে সমাধান করা যায় সেটি অনুসন্ধান করে অন্যদের সচেতন করব। সেশন 1: খুঁজে বের করি একটি দৈনন্দিন সমস্যা। গত এক সপ্তাহে তুমি কি কি সমস্যার সম্মুখীন হয়েছ তা তোমার পাশের বন্ধুর সঙ্গে আলোচনা করো এবং সবাই মিলে 10টি সমস্যা চিহ্নিত করো। আমরা বলেছিলাম তথ্যের মাধ্যমে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করব। তাহলে প্রথমে আমরা তথ্য কি, তথ্যের উৎস কি এবং তথ্য অনুসন্ধানের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করব। যেমন ধরো তোমার নাম, তোমার বয়স, তোমার উচ্চতা, তুমি কোন বিদ্যালয়ে পড়ো, কোন শ্রেণীতে পড়ো, এইসব কিছু হচ্ছে কি তথ্য। তোমার আশেপাশে তাকিয়ে দেখো, সবাই তোমার কি বন্ধু, কিন্তু তোমাদের মধ্যে কিছু মিল যেমন আছে তেমনি কিছু কি অমিলও আছে। চলো আমরা ঝটপট কিছু তথ্য বের করে ফেলি। আচ্ছা, তোমার সুবিধার জন্য নিচে একটি সারণী বানিয়ে দেওয়া হলো, যেটিতে তুমি একজনের তথ্য সংগ্রহ করতে পারবে। চলো দেখি সারণীতে কি বলা আছে। সারণী 1.1: ফর্ম এর নাম, প্রথম শ্রেণী সেশনের প্রথম জরিপ। তোমার জন্ম মাস কি? তোমার বাড়িতে কয়টি পোষা প্রাণী আছে? তোমার প্রিয় খেলোয়াড় কি? চলো তোমাদের একটা নমুনা উত্তর দেখাচ্ছি। তোমার জন্ম মাস কি? ধরো তোমার জন্ম মাস ফেব্রুয়ারি, যার যার জন্ম মাস সে অনুযায়ী তোমাদের খাতায় লিখবা। তোমার বাড়িতে কয়টি পোষা প্রাণী আছে? ধরো 2টি অথবা 1টি। যার বাড়িতে 3টি আছে সে 3টি লিখবা। তোমার প্রিয় খেলোয়াড় কে? তোমার প্রিয় খেলোয়াড় কে? এখানে লেখা আছে সাকিব আল হাসান, লিওনেল মেসি। তথ্যের প্রয়োজনীয়তা: আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে তথ্যের প্রয়োজন হয়। ঘুম থেকে উঠে ঘড়ির সময় দেখা থেকে শুরু করে ঘুমানোর আগে আমাদের পরের দিন বিদ্যালয়ে আসার প্রস্তুতি হিসেবে ব্যাগ গোছানোর সময় সেশন রুটিন দেখে নেওয়ার সব সময়ই তথ্যের কি হয় প্রয়োজন হয়। দৈনন্দিন জীবনে প্রতিটি মুহূর্তে আমাদের ছোট বড় সিদ্ধান্ত নিতে হয়, যা আমরা হয়তো খুব একটা লক্ষ্য করি না। যেমন ধরি আমাদের বিদ্যালয়ে আসার জন্য 3টি রাস্তা আছে। আজ কোন রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাব, সেই সিদ্ধান্ত তোমাদের নিতে হলে তথ্যের প্রয়োজন হবে। আরেকটি উদাহরণ হতে পারে, আমাদের কয়েকজন বন্ধু বাসায় বেড়াতে এসেছে। আমরা সবাই মিলে কিছু একটা খেলতে চাই। আবহাওয়া ভালো থাকলে আমরা মাঠে গিয়ে খেলবো, বৃষ্টি হলে বাসায় বসে খেলবো। সেক্ষেত্রে আমরা মোট কতজন আছি তার উপর নির্ভর করে খেলা নির্ধারণ করতে পারি। খেলার জন্য যদি কোনো সরঞ্জাম প্রয়োজন হয়, সেগুলো আমাদের কাছে আছে কিনা তার উপরও নির্ভর করবে আমরা কি খেলবো। এখানে তাহলে আমাদের কি তথ্য প্রয়োজন হচ্ছে? আবহাওয়ার তথ্য এবং কি কি খেলার সামগ্রী আছে। চলো এবার তাহলে আমরা কিছু অনুসরণ করি। আগের উদাহরণটি দিয়ে যদি বলি, তোমার সিদ্ধান্ত নিতে হবে যে তুমি আগামীকাল বিদ্যালয়ে যাওয়ার জন্য ব্যাগে কি কি নেবে। তোমার যে তথ্যের প্রয়োজন তা হলো কাল কি কি সেশন হবে। তোমার উৎস হলো তোমার ক্লাস ও সেশন রুটিন। এবার আমরা নিজেরা কিছু সমস্যা চিহ্নিত করি, সেগুলো সমাধানের জন্য আমাদের তথ্যের প্রয়োজন এবং সেগুলোর জন্য উপযুক্ত উৎস কি হতে পারে তা লিখি। সারণী 1.2: সিদ্ধান্ত ও সমস্যা। যে তথ্য প্রয়োজন, তথ্যের উৎস। উদাহরণ 1:
আগামীকালের সেশনের জন্য ব্যাগে কি কি শিক্ষা উপকরণ নেবে? কাল কি কি বিষয়ের সেশন হবে? আমার সেশন রুটিন। উদাহরণ ২। আমার বিদ্যালয়ে যাওয়ার ৩টি রাস্তার মধ্যে আজ কোন রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাব? যে তথ্য প্রয়োজন: কোনো রাস্তা উন্নয়ন কাজ চলার কারণে বন্ধ আছে, অথবা কোনো রাস্তায় পানি উঠেছে, অথবা কোনো রাস্তায় বেশি যানজট, অথবা কোনো রাস্তায় সবচেয়ে কম সময় লাগে। তথ্যের উৎস: টেলিভিশন, পত্রিকায়, গুগল ম্যাপ, কোনো ব্যক্তি যে ওই রাস্তা নিয়মিত যাতায়াত করে তার মতামত। উদাহরণ ৩। শীতের শেষে একটি বনভোজনের আয়োজন চলছে। এই সময় টেলিভিশনের সংবাদে দেখা গেল দেশের কয়েকটি জেলায় বৃষ্টি হচ্ছে। এখন বনভোজনের তারিখ কি পেছানো উচিত? বনভোজনের দিন কি বৃষ্টি হতে পারে? টেলিভিশন, পত্রিকার আবহাওয়া সংবাদ, গুগল ও ওয়েদার বা অন্যান্য আবহাওয়ার বিষয় অ্যাপস ও ওয়েবসাইট। উদাহরণ ৪। পহেলা বৈশাখের সময় বেড়াতে যাবে। এই বছর পহেলা বৈশাখ কবে হবে? বাংলা পঞ্জিকা। এখানে তোমাদের শখ পূরণের জন্য একটা নমুনা উত্তর তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে নাও। উদাহরণ ৫। ডিজিটাল প্রযুক্তি বইটি হারিয়ে গেলে কি করতে হবে? বইটি কোথায় পাওয়া যাবে? মার্কেট, এনসিটিবি ওয়েবসাইট। উদাহরণ ৬। গাড়িতে করে বেড়াতে যাওয়ার সময় রাস্তা হারিয়ে গেলে সঠিক জায়গায় কিভাবে পৌঁছবে? সঠিক রাস্তা কোনটি? গাড়ির জিপিএস চালু করা, গুগল ম্যাপ। উদাহরণ ৭। কবে রমজান শুরু হবে? রমজানের চাঁদ দেখা গিয়েছে কি না? নিজে দেখা, টেলিভিশন, রেডিও, ইন্টারনেট, যে চাঁদ দেখেছে তার মতামত। উদাহরণ ৮। আমার স্কুলের সীমানার মধ্যে কত ধরনের গাছ রয়েছে? স্কুলের সীমানার মধ্যে লাগানো গাছের কোনো পূর্ণাঙ্গ তালিকা স্কুলের অফিসে আছে কি না? স্কুলের মালি অথবা স্কুল কর্তৃপক্ষ, শিক্ষার্থীরা নিজেরাই। উদাহরণ ৯। এবছর স্বাধীনতা দিবস কবে? স্বাধীনতা দিবস বছরে কোন তারিখে পালিত হয়? ইংরেজি বর্ষপঞ্জি ক্যালেন্ডার। আমরা নিশ্চয়ই এই অনুশীলনের মাধ্যমে বুঝতে পেরেছি যে আমাদের সমস্যা বা প্রয়োজন অনুযায়ী আমাদের ভিন্ন ভিন্ন তথ্যের প্রয়োজন হয় এবং বিভিন্ন তথ্যের জন্য উৎসও হয় ভিন্ন ভিন্ন। আগামী সেশনের জন্য প্রস্তুতি এবং বাড়ির কাজ। আজকে আমরা খুঁজে বের করলাম প্রতিদিন আমাদের কত ছোট ছোট সমস্যার সম্মুখীন হতে হয় আর সমস্যা সমাধানের সিদ্ধান্ত নিতে হয়, এবং জানলাম তথ্য আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। আজ আমরা বাড়িতে গিয়ে চিন্তা করব আমার জীবনের সঙ্গে সম্পর্কিত আমার আশেপাশে কি কি সমস্যা আছে, জানিয়ে আমার প্রশ্ন আছে এবং উপযুক্ত তথ্য খুঁজে পেলে আমি ওই সমস্যার সমাধান করতে পারবো। পরিবারের সদস্যদের সঙ্গেও আলোচনা করব। পরের সেশনে আমরা শ্রেণীকক্ষের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। কাজটি বুঝে না থাকলে শিক্ষককে প্রশ্ন করতে পারি। সেশন ২। সেশন ২। সমস্যা পেলাম, এবার খুঁজব সমাধান আছে কোথায়। আমরা গত সেশনে বুঝতে পেরেছি যে আমাদের প্রতিদিনের সমস্যার ধরন অনুযায়ী আমাদের বিভিন্ন রকম তথ্যের প্রয়োজন হয়। আমাদের কি মনে আছে আমরা একটি সমস্যার সমাধান করে সেই সমাধানটি দিয়ে আমাদের আশেপাশের মানুষকে সচেতন করব? আজকের সেশনে আমরা বোঝার চেষ্টা করব এই সমাধানগুলো কোথায় আছে, অর্থাৎ যে তথ্যগুলো আমরা চাই সেগুলো এখন কোথায় আছে, সেগুলোর উৎস কি। তথ্যের উৎসকে দুই ভাগে ভাগ করা যায়। তথ্যের উৎসকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। ১ নাম্বার মানবীয় উৎস, ২ নাম্বার জড় উৎস। মনে করো তোমার বাসায় একজন এসে জানিয়ে গেলেন কেন টিকা দেওয়া প্রয়োজন। আবার তোমার অভিভাবকের মোবাইল ফোনে যখন কোথায় টিকা দেওয়া হবে তার তথ্য এলো। এখানে তোমার বাসায় আসা লোকটি হলেন মানবীয় উৎস। তোমার বাসায় আসা লোকটি কি? মানবীয় উৎস। মোবাইল ফোনটি হলো জড় উৎস। মোবাইল ফোন কি? জড় উৎস। পয়েন্ট নাম্বার ১। মানবীয় উৎস হলো যখন একজন মানুষ সক্রিয়ভাবে তোমাকে তথ্য দিচ্ছে। মানবীয় উৎস কি? মানবীয় উৎস হলো
যখন একজন মানুষ সক্রিয়ভাবে তোমাকে তথ্য দিচ্ছে। জড়ো জড়ো হলো যখন তোমাকে সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করে তথ্য পেতে হচ্ছে। আমরা কি জানি জরিপ করতে বা সংবাদ প্রস্তুত করতে ভিন্নভাবে তথ্যকে বিশ্লেষণ করা হয়? এক্ষেত্রে তথ্যের উৎসকে অন্য দুই ভাবে দেখা যায়। সেগুলো হলো ১ নাম্বার প্রাথমিক উৎস বা মূল উৎস, ২ নাম্বার মাধ্যমিক উৎস বা পরোক্ষ উৎস, ৩ নাম্বার তথ্যের মানবীয় উৎস এবং জড় উৎস। এই নামগুলোতেই আমরা অনুমান করতে পারছি কোনগুলো মানবীয় উৎস আর কোনগুলো জড় উৎস। মানবীয় উৎসগুলো বিভিন্ন রকম হতে পারে। নিচের ছকে মানবীয় উৎসগুলো দেখে নিই আর ভেবে দেখি এই ধরনের উৎস থেকে আমরা কখনো তথ্য নিয়েছিলাম কিনা। ঘর ১.১ ১ নাম্বার বিশেষজ্ঞ। যে বিষয়ে তথ্য প্রয়োজন সে বিষয়ে যার যথেষ্ট জ্ঞান রয়েছে। যেমন যদি স্বাস্থ্য বিষয় নিয়ে তথ্যের প্রয়োজন হয় তাহলে নির্দিষ্ট বিষয়ের চিকিৎসক। কৃষি বিষয়ে তথ্যের প্রয়োজন হলে উপজেলা কৃষি বিশেষজ্ঞ। ২ অভিজ্ঞ ব্যক্তি। যে বিষয়ে তথ্যের প্রয়োজন সে বিষয়ে যার অভিজ্ঞতা রয়েছে। যেমন কৃষি বিষয় হলে কৃষক, কোন নির্দিষ্ট রোগের ওপর হলে ওই রোগ সংক্রান্ত রোগী। ৩ প্রত্যক্ষদর্শী। কোনো ঘটনা যে নিজে দেখেছে, যেমন মুক্তিযুদ্ধ নিয়ে কোনো তথ্য প্রয়োজন হলে উৎস হতে পারে একজন মুক্তিযোদ্ধা। ৪ নাম্বার ভুক্তভোগী। যে বিষয়ে তথ্য প্রয়োজন সে বিষয়টির কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন কেউ। যেমন বিষয়টি যদি বাল্যবিবাহ হয় তাহলে উৎস হবে বাল্যবিবাহের শিকার হয়েছে এমন কেউ বা তার অভিভাবক। জুয়েল তার বাবার ট্যাবলেট অথবা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করে খুঁজল তার এলাকায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব আছে কি না, যেখানে সে কম্পিউটার শিখতে পারে। এখন ইন্টারনেট বা যে ওয়েবসাইট থেকে জুয়েল তথ্যটি নিল তা হয়ে গেল তার প্রয়োজনীয় তথ্যের উৎস। এটি কি ধরনের উৎস? এটি হচ্ছে জড় উৎস। মিতু তার মাকে জিজ্ঞেস করল, মা বাজারে কি আম পাওয়া যায়? মা উত্তর দিলেন, মা কি ধরনের উৎস? মানবীয় উৎস। আর একটু ভেবে কি বলা যায়? মা কোন ধরনের উৎস? মা হচ্ছে অভিজ্ঞ উৎস। মিতু ও তার বন্ধুরা মিলে ঠিক করলো বিদ্যালয়ে একটি বাগান করবে। কিন্তু তারা জানে না তাদের এলাকার মাটি ও আবহাওয়ার জন্য কোন গাছ উপযোগী কিংবা সেই গাছের যত্ন কিভাবে নিতে হবে। তাদের বিদ্যালয়ের মালি এসে তাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করলেন। তাহলে বিদ্যালয়ের মালি কি ধরনের উৎস? উত্তর বিদ্যালয়ের মালি মানবীয় উৎস। মানবীয় মানবীয় কি উৎস? মানবীয় উৎস। একটু ভেবে কি বলা যায়? মালি কি ধরনের উৎস? মালি হচ্ছে অভিজ্ঞ উৎস। তুমি বিদ্যালয়ে যাওয়ার পথে করোনা ভাইরাস বিষয়ক একটি পোস্টার দেখতে পেলে। করোনা ভাইরাস সম্পর্কে তোমার মনে কি কিছু প্রশ্ন ছিল? পোস্টার পড়ে কি তুমি সেই প্রশ্নগুলোর উত্তর পেলে? পোস্টার কি ধরনের উৎস? পোস্টার হচ্ছে জড় উৎস। পোস্টার কি উৎস? জড় জড় উৎস। জড় উৎস। পোস্টার কি উৎস? জড় উৎস। ইন্টারনেটে তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে পারি। তোমার যদি ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকে এবং ব্যবহারের জন্য পরিবারের অনুমতি থাকে তাহলে ইন্টারনেট ব্যবহার করে তথ্য অনুসন্ধানের চেষ্টা করতে পারো। তবে মনে রাখবে যদি ইন্টারনেট না থাকে তাহলে সেটি নিয়ে মন খারাপ করার কিছু নেই। এটি ছাড়াও আমরা এই বিষয়টি খুব ভালো করে শিখতে পারবো। যারা এই ডিজিটাল প্রযুক্তিগুলো আবিষ্কার করেছেন তারা কিন্তু তোমাদের সময়ে এই প্রযুক্তিগুলো পাননি। তোমাদের মধ্যেই কেউ আগামী দিনের প্রযুক্তিগুলো আবিষ্কার করবে, সেগুলো আমরা এখন কল্পনা করতে পারছি না। সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা সাধারণত ইন্টারনেটে তথ্য খুঁজে থাকি। সার্চ ইঞ্জিন হলো এক ধরনের মাধ্যম যার সাহায্যে ইন্টারনেটে থাকা সব তথ্য থেকে আমরা প্রয়োজনীয় তথ্যগুলো পেতে পারি। সবচেয়ে পরিচিত সার্চ ইঞ্জিন হলো গুগল। এছাড়া আছে বিং, বাইডু, ইয়াহু, ইন ইয়ানডেক্স, আক্স.কম। কিওয়ার্ড। ইন্টারনেট তার বিপুল তথ্য ভান্ডার থেকে কিওয়ার্ড ধরেই আমাদের জন্য তথ্য খুঁজে বের করে আনে। মনে করো আমি জানতে চাইলাম বাংলাদেশের সবচেয়ে ছোট নদীর নাম কি? এই পুরো এক বাক্য কিওয়ার্ড হচ্ছে বাংলাদেশ ছোট নদী। আমরা চাইলে পরীক্ষা করে দেখতে পারি এই পুরো লাইন লিখলে যে তথ্যগুলো আসে
এই পুরো লাইন লিখলে যে তথ্যগুলো আসে, শুধু এই ৩টি শব্দ লিখলেও একই তথ্যগুলো আসে। তাই তুমি যত সুনির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে ইন্টারনেটে সার্চ দিতে পারবে, তত দ্রুত এবং কার্যকর তথ্য তুমি পাবে। সার্চ দেওয়ার পর তুমি দেখতে পাবে অনেকগুলো ওয়েবসাইটের সাজেশন বা ফলাফল আসে। এক্ষেত্রে অধিকাংশ সময় সবার আগে আসে উইকিপিডিয়া। উইকিপিডিয়ার সব তথ্য কিন্তু নির্ভরযোগ্য নয়। তাই উইকিপিডিয়া থেকে কোনো তথ্য পাওয়ার পর অন্য আরও একটি ওয়েবসাইটও দেখে নেবে সবাই একই রকম তথ্য দিচ্ছে কি না। তথ্যের পাশাপাশি অনেক সময় অনেক বিজ্ঞাপনের ওয়েবসাইটও চলে আসে। সেগুলোতে ক্লিক করলে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে না। কোন ওয়েবসাইট থেকে তথ্য নেবে তা নির্ধারণ করাটাও জরুরি। বাংলাদেশের কোনো তথ্য হলে জরুরি বাংলাদেশের কোনো তথ্য হলে সরকারি ওয়েবসাইট তথ্য বাতায়ন থেকে নেওয়া সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে। তথ্য বাতায়নে খুঁজে না পেলে দেখবে কোনো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম, বই বা ম্যাগাজিন ধরনের কিছু পাওয়া যায় কিনা। ওয়েবসাইটে তথ্যটি সর্বশেষ কবে প্রকাশ করা হয়েছে সেটি দেখে নেওয়াটাও জরুরি। হয়তো তথ্য এতটাই পুরনো যে সেটি এখন আর কার্যকর নাও থাকতে পারে। বাড়ির কাজ গতদিন বাড়ির কাজ হিসেবে আমরা যে সমস্যাটি খুঁজে বের করেছিলাম তা সমাধানের জন্য তথ্যের উৎস পত্রিকা, টেলিভিশন, ইন্টারনেট, বই, কোনো ব্যক্তি ইত্যাদি কি হতে পারে তা খুঁজে নিয়ে আসব। চলো বাড়ির কাজে কিভাবে করা যায় একটি নমুনা উত্তর দেখাচ্ছি তোমাদের। করোনা ভাইরাস নিয়ে কি কি ভ্রান্ত ধারণা আছে এবং করোনা ভাইরাস থেকে বাঁচার উপায়গুলো কি কি। এখন এই সমস্যার সমাধানের জন্য যেসব তথ্যের প্রয়োজন হবে এবং তথ্যের উৎসগুলো কি হবে তা নিচে দেখানো হলো। সমস্যা, যে তথ্যের প্রয়োজন, তথ্যের উৎস। করোনা ভাইরাস নিয়ে কি কি ভ্রান্ত ধারণা এবং করোনা ভাইরাস থেকে বাঁচার উপায়গুলো কি। ১ নম্বর, করোনা ভাইরাস কি? তথ্যের উৎস: বিদ্যালয়ের শিক্ষক অথবা অভিভাবক, পত্র-পত্রিকা, ইন্টারনেট। করোনা ভাইরাস কিভাবে মানুষকে আক্রান্ত করে? অভিভাবক, শিক্ষক, পত্রিকা, ইন্টারনেটের মাধ্যমে তথ্য পাইতে পারি। করোনা ভাইরাস সম্পর্কে ভ্রান্ত ধারণাগুলো কি কি? তথ্যের উৎস: ডাক্তার, স্বাস্থ্য বিষয়ক, ইন্টারনেট, পত্রিকা, রেডিও। ৪ নম্বর, করোনা ভাইরাস থেকে প্রতিকারের উপায় কি? তথ্যের উৎস: স্বাস্থ্য অভিজ্ঞ ডাক্তার। ৫ নম্বর, করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানা গুরুত্বপূর্ণ কেন? তথ্যের উৎস: স্বাস্থ্য বিশেষজ্ঞ, ডাক্তার, শিক্ষক। ৬ নম্বর, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে কি ওষুধ দিতে হবে? তথ্যের উৎস: ডাক্তার, স্বাস্থ্য বিশেষজ্ঞ। নাম্বার ৭, করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিষেধক টিকা নেওয়া গুরুত্বপূর্ণ কেন? তথ্যের উৎস: ডাক্তার, স্বাস্থ্য বিষয়ক। নাম্বার ৮, করোনা ভাইরাস প্রতিরোধে আমরা কিভাবে মানুষকে সচেতন করতে পারি? তথ্যের উৎস: শিক্ষক, শিক্ষার্থীদের নিজস্ব চিন্তা ভাবনা। আজকের ভিডিও এই পর্যন্তই। তো আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো।